শুরুতেই আজকের এই বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। প্রবাস জীবনে বছরের পর বছর হাড়ভাঙা খাটুনি দিয়ে অর্জিত অর্থকে কিভাবে একটি সুনির্দিষ্ট কাঠামোর মাধ্যমে আর্থিক স্বাধীনতায় রূপান্তর করা যায়, আজ আমরা সেই ব্লুপ্রিন্টটাই একেবারে ভেঙে দেখাব। এটা কোনো জাদুর মন্ত্র নয়, বরং চমৎকার এবং বাস্তবসম্মত একটা রোডম্যাপ। তো চলুন একদম সরাসরি মূল কথায় আসি। প্রবাসীদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন? কোটি টাকা উপার্জন করার পরও দেশে ফেরার সময় অনেকেরই পকেট একেবারে শূন্য থাকে। মরুভূমির তপ্ত বালু বা কারখানার ওই ঘাম ঝরানো কষ্টার্জিত অর্থ দিন শেষে আসলে কোথায় হারিয়ে যায়? শূন্য পকেট আর একরাশ আফসোস নিয়ে ফেরার এই চক্রটা ভাঙাই হলো আমাদের আজকের প্রধান লক্ষ্য। আজকের এই পুরো আলোচনার রূপরেখাটা বেশ পরিষ্কার। আমরা মূলত ৬টি বিষয় নিয়ে কথা বলবো: প্রবাসীদের আর্থিক ফাঁদ, অদৃশ্য খরচের সন্ধান, নিজেকে আগে অর্থ প্রদান নীতি, পরিবারের প্রত্যাশা ব্যবস্থাপনা, সম্পদের ৩টি স্তর এবং সবশেষে ৫ বছরের একটি সলিড অ্যাকশন প্ল্যান। এই ধাপগুলোর মাধ্যমেই কিন্তু ৫ বছরে ২০ লাখ টাকা নিশ্চিত করার সম্পূর্ণ গাণিতিক একটা হিসাব পাওয়া যাবে। প্রথমেই আসা যাক ১ নম্বর পয়েন্টে, প্রবাসীদের আর্থিক ফাঁদ, মানে কঠোর পরিশ্রম করেও দিন শেষে শূন্য সঞ্চয়। অনেকেই ভাবেন শুধু হাড়ভাঙা খাটুনি দিলেই বুঝি আর্থিক সাফল্য চলে আসবে। এটা আসলে মস্ত বড় একটা ভুল ধারণা। একটা সুনির্দিষ্ট আর্থিক লক্ষ্য ছাড়া দিনের পর দিন শুধু কাজ করে যাওয়া মানেই হলো দিন শেষে খালি হাতে দেশে ফেরা। শুনতে একটু রূঢ় মনে হলেও এটাই কিন্তু চরম বাস্তবতা। এই সংখ্যাটা একটু খেয়াল করুন, ৬০০। ধরা যাক দুবাইতে একজন সাধারণ প্রবাসী কর্মী মাসে ৩,০০০ দিরহাম আয় করছেন, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি তার পকেট থেকে প্রতি মাসে গড়ে প্রায় ৬০০ দিরহাম স্রেফ গায়েব হয়ে যায়। কিভাবে? ওই যে প্রতিদিনের ছোট ছোট হিসাবহীন বিভিন্ন খরচের মাধ্যমে। এই অদৃশ্য খরচগুলো কতটা মারাত্মক হতে পারে তা ভাবলে রীতিমতো চমকে উঠতে হয়। প্রতিদিনের চা, একটু আধটু সিগারেট বা অপ্রয়োজনীয় ছোটোখাটো খরচের পেছনেই মাসে প্রায় ১৮,০০০ টাকা চলে যায়। একটু হিসাব করলেই দেখা যায় বছরে প্রায় ২ লাখ টাকা স্রেফ বাতাসে উড়ে যাচ্ছে। এই অদৃশ্য খরচগুলোই কিন্তু নীরবে সম্পদের পাহাড় ধসিয়ে দেয়। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? ২ নম্বর পয়েন্ট হলো এই অদৃশ্য খরচের সন্ধান করা, মানে প্রতিটি পয়সার পাই টু পাই হিসাব রাখা। আয়ের অভাবকে দোষ দেওয়ার আগে ঠিক কোথায় কত টাকা ব্যয় হচ্ছে তার ট্র্যাকিং করাকে এখানে একেবারে মাস্ট। এর জন্য খাতা কলম নিয়ে একটা খুব সাধারণ কিন্তু দারুণ কার্যকারী পদ্ধতি অনুসরণ করতে হবে। মাসিক আয়ের সঠিক পরিমাণ লিখে রাখা, বেঁচে থাকার জন্য একেবারে বাধ্যতামূলক খরচের তালিকা করা এবং সবশেষে অবশিষ্ট টাকার সঠিক পরিমাণ বের করা। এই যে অবশিষ্ট বা বেঁচে যাওয়া টাকাটা, একে কোনোভাবেই বাড়তি টাকা ভেবে ওড়ানো যাবে না, বরং একেই ভবিষ্যৎ বিনিয়োগের আসল বীজ হিসেবে সযত্নে রক্ষা করতে হবে। এবার আসি ৩ নম্বর ধাপে, নিজেকে আগে অর্থ প্রদান নীতি বা সঞ্চয় সূত্রটাই পুরোপুরি বদলে ফেলা। এখন আমরা এমন একটা মাইন্ডসেটের সাথে পরিচিত হব যা আয়ের হিসাব নিকাশ নিয়ে প্রচলিত চিন্তাধারাকেই একেবারে উল্টে দেবে। ব্যর্থ আর সফল মানসিকতার পার্থক্যটা কিন্তু এখানেই। সাধারণত আমরা কি করি? আয় করি, খরচ করি, তারপর ভাবি শেষে যা বাঁচবে তা জমাবো। এর ফলাফল বেশিরভাগ সময় বিগ জিরো। অন্যদিকে ওয়েলদি বা ধনী হওয়ার মানসিকতা হলো বেতন পাওয়ার সাথে সাথেই একটা অংশ আগে নিজের জন্য সঞ্চয় করা, তারপর বাকি টাকা দিয়ে পুরো মাস পার করা। পে ইয়োরসেলফ ফার্স্ট বা নিজেকে আগে অর্থ প্রদান করার এই নীতিটা কতটা জাদুকরী হতে পারে তার একটা চমৎকার বাস্তব উদাহরণ দেয়া যাক। মালয়েশিয়ায় কর্মরত একজন কর্মী ঠিক করেছিলেন তিনি প্রতি মাসে আগে ৫০০ রিঙ্গিত সরিয়ে রাখবেন। আর জানেন, মাত্র ৩ বছরের মধ্যেই তিনি ৪ লাখ টাকার বেশি সঞ্চয় করে ফেলেছেন। এই সিস্টেমটা আসলেই দারুণ কাজ করে। ৪ নম্বর পয়েন্টে আমরা কথা বলবো পরিবারের প্রত্যাশা ব্যবস্থাপনা বা আর্থিক সীমানা নির্ধারণ নিয়ে। আর্থিক হিসাব নিকাশের পর এটাই কিন্তু সবচেয়ে আবেগের জায়গা। প্রবাসীরা যে কোনো অফুরন্ত টাকার মেশিন বা এটিএম বুথ নন, এই সত্যটা নিজেদের অনুধাবন করা এবং পরিবারকে বোঝানো অত্যন্ত জরুরি। এই ক্ষেত্রে একটা সোনালী অনুপাত বা গোল্ডেন রেশিও মেনে চলা যায়। নিয়মটা হলো আয়ের ৭০ ভাগ দিয়ে পরিবার ও নিজের বর্তমান জীবনযাপন মেটানো, আর বাকি ৩০ ভাগ যে কোনো মূল্যে নিজের ভবিষ্যতের জন্য সেভ করা। শুধু আবেগ দিয়ে তো আর সংসার চলে না, এর জন্য প্রয়োজন সঠিক গাণিতিক শৃঙ্খলা। ৫ নম্বর ধাপে এসে আমরা জানব সম্পদের ৩টি স্তরের কথা।
মানে এই যে টাকাটা জমছে সেটা আসলে কোথায় রাখবেন? জমানো টাকা শুধু বালিশের নিচে বা সাধারণ কোনো ব্যাংক অ্যাকাউন্টে ফেলে রাখা মানেই হলো মূল্যস্ফীতির কারণে টাকার মান কমিয়ে ফেলা। সম্পদকে তো সঠিক জায়গায় কাজে লাগাতে হবে, তাই না? এই ত্রিস্তরীয় বা 3 টায়ার ব্যবস্থাটা কিন্তু জাস্ট অসাধারণ। প্রথম ধাপ হলো একটা জরুরি তহবিল তৈরি করা। হঠাৎ কাজ হারানো বা অসুস্থতার মতো বিপদের জন্য অন্তত 3 মাসের খরচের সমান টাকা এমন জায়গায় রাখা যা যে কোনো সময় তোলা যায়। দ্বিতীয় ধাপে সঞ্চয়পত্র বা ডিপিএস-এর মতো জায়গায় 10 থেকে 12% মুনাফায় 2-3 বছরের জন্য মাঝারি মেয়াদে সঞ্চয় করা। আর তৃতীয় ধাপে মিউচুয়াল ফান্ড বা প্রবাসী বন্ডের মতো খাতে 5 বছরের বেশি সময়ের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা। ব্যাস, বর্তমান নিরাপদ, সাথে ভবিষ্যতও সুরক্ষিত। তবে শুধু সম্পদ গড়লেই তো হবে না, সেটাকে রক্ষা করাটাও শিখতে হবে। প্রবাস জীবনে এমন কিছু সাধারণ কিন্তু ভয়ঙ্কর ফাঁদ রয়েছে যা বছরের পর বছর তিল তিল করে জমানো সম্পদ নিমিষেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। কথাটা শুনতে খারাপ লাগলেও চরম সত্য হলো আত্মীয়স্বজন বা বন্ধুদের ইমোশনাল ব্ল্যাকমেলে পড়ে দেওয়া ধারের টাকা বেশিরভাগ সময়ই আর ফেরত আসে না। সঞ্চয়ের সবচেয়ে বড় শত্রু এটি। তাই কাউকে টাকা দিলে ধরে নিতে হবে সেটা দান করা হয়েছে, অথবা সম্পর্ক বাঁচাতে সর্বোচ্চ 2000 টাকার একটা শক্ত লিমিট বা সীমানা টেনে দিতে হবে। এর বাইরেও আরও কিছু ফাঁদ থেকে শত হাত দূরে থাকতে হবে। যেমন নিধে উপস্থিত না থেকে স্রেফ বিশ্বাস করে জমি কেনা, মুখের কথার ওপর ভিত্তি করে ব্যবসায়িক চুক্তিতে যাওয়া, কিংবা চটজলদি বড়লোক হওয়ার লোভে এমএলএম স্কিমে টাকা ঢালা। আর হ্যাঁ, দেশে ছুটিতে যাওয়ার সময় বেহিসাবি খরচ এড়াতে নির্দিষ্ট বাজেটের টাকা একটা খামে রেখে শুধু সেই খাম পদ্ধতি ব্যবহার করে খরচ নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুবই জরুরি। সবশেষে 6 নম্বর পয়েন্ট, আমাদের সেই বহু প্রতীক্ষিত 5 বছরের অ্যাকশন প্ল্যান। এবার আমরা এই বিশ্লেষণের সবচেয়ে রোমাঞ্চকর অংশে চলে এসেছি। সাধারণ একটা আয়ের উপর ভিত্তি করে কিভাবে অঙ্কের হিসাবটা একদম নিখুঁতভাবে 20 লাখ টাকায় গিয়ে দাঁড়ায়, চলুন সেটাই দেখা যাক। ধরে নেওয়া যাক একজন প্রবাসীর মাসিক আয় 45,000 টাকা। ছক অনুযায়ী এর মধ্যে 20,000 টাকা পরিবারের জন্য আর 10,000 টাকা নিজের খরচের জন্য বরাদ্দ। বাকি থাকলো 15,000 টাকা, রাইট? এই 15,000 টাকাকেই সঞ্চয় হিসাবে ওই 3টি স্তরে ভাগ করে দিতে হবে। জরুরি তহবিলে 3,000, মধ্যম মেয়াদে 7,000 এবং দীর্ঘ মেয়াদে 5,000। একটু শৃঙ্খলা মেনে চললেই এই 15,000 টাকা মাসিক সঞ্চয় করা কোনো অসম্ভব বিষয় নয়। আর আসল ম্যাজিকটা কিন্তু ঠিক এখানেই ঘটে। মাসে 15,000 টাকা জমানো মানে 5 বছরে মূল সঞ্চয় দাঁড়াচ্ছে 9 লাখ টাকা। এবার এর সাথে ওই যে 3 স্তরের বিনিয়োগ ব্যবস্থার কথা বললাম, সেখানে চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ডিংয়ের শক্তি যুক্ত হয়ে এই অঙ্কটা 5 বছর শেষে অনায়াসেই 20 লাখ টাকার কাছাকাছি পৌঁছে যায়। তো আজকের এই বিশ্লেষণ শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই। বছরের পর বছর হাড় ভাঙা খাটুনির পর যখন দেশে ফেরার সময় আসবে, তখন পেছনে আসলে কি রেখে আসা হবে? শূন্য হাত আর অন্যের করুণা, নাকি মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সম্মান আর স্বাধীনতা? আজকের এই কঠোর আর্থিক শৃঙ্খলায় কিন্তু আগামীকালের সেই স্বাধীনতা নির্ধারণ করে দেবে। সঠিক পরিকল্পনা থাকলে প্রবাস জীবনের ঘাম ঝরানো প্রতিটি বিন্দু সার্থক হতে বাধ্য।